পিআর নিয়ে মতবিরোধে রাজনীতির মাঠে উত্তাপ। আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা, বলছে জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ, বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষাই চ্যালেঞ্জ। রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য বিনিয়োগ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। এক বছরে বন্ধ বিজিএমই এর 154 কারখানা, বেকার 1.5 লাখ শ্রমিক। অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার শঙ্কা। রাজনৈতিক সরকার ছাড়া বাড়বে না কর্মসংস্থানের সুযোগ, বলছেন উদ্যোক্তারা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আলোচনার টেবিলে না থাকা ইস্যু নিয়ে মাঠে নামলে তার জবাব মাঠেই দেয়া হবে। গুলশানের সাংবাদিকদের কথা বলেন তিনি। নির্বাচন পেছালে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলেও শঙ্কা এই বিএনপি নেতার। ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে চলমান আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআরের দাবি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। ঘোষিত সময়ে আগামী নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলেও সাফ জানান বিএনপির এই নেতা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও। একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তি সহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসাবো খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। জাকসু নির্বাচনে যে নাটক হয়েছে, তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়
সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলো সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নাই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিত পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাও, এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা অবস্থা আমরা একটা উত্তরের দিকে যেতে পারব। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত, আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবৎ, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐকমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতেও বিচার যেন অব্যাহত থাকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যতে সরকারগুলো সতর্ক হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সর্বশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। তবে এই মামলার তারকা সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান এনসিপি নেতা। বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের পরও বিচার কাজ যেন অব্যাহত থাকে, সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিন জবানবন্দি শেষ করেন মাহমুদুর রহমান। সাক্ষ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, রংপুরের পীরগাছায় পদ্মরাগের লাইনচ্যুত 6 বগি অবশেষে উদ্ধার। 14 ঘণ্টা পর 5 জেলার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন। 15 বছরে মন্ত্রী, এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে বন উজাড় করে পূর্বাচল তৈরি করেছে রাজুক। একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। তাপমাত্রা বাড়ায় 2024 সালে বাংলাদেশে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। তীব্র তাপমাত্রায় 2024 সালে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বাংলাদেশে। আর্থিক ক্ষতির পরিমাণ 13 থেকে 17 লাখ ডলার, যা মোট দেশজ উৎপাদনের 0.4 ভাগ। নগরীতে সবুজায়ন কমে যাওয়া ও জীবনযাত্রার কারণে নাজুক অবস্থায় রাজধানী ঢাকার মানুষ। কর্মক্ষমতা কমার পাশাপাশি বেড়েছে অসুস্থতা। তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এভাবে চলতে থাকলে আগামী 25 বছরে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও
বাধা সৃষ্টি করবে অতি তাপমাত্রা। There is really an economic toll of rising temperature, and the productivity losses that were presented are quite significant. So that has an impact on growth, that has an impact on job creation. প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নগরসৃষ্ট তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, মন্ত্রী এমপিদের স্বার্থ রক্ষা করে পূর্বাচল উত্তরার মতো রাজুকের এরিয়া ভিত্তিক পরিকল্পনা হয়েছে বন উজাড় করে, যা অপূরণীয় ক্ষতি। মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 1980 সালের পর তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি, তবে অনুভূত হয় 4.5 ডিগ্রি সেলসিয়াস। এতে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে দুর্নীতি সহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের জালের সাবেক রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, তার বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ জমা পড়ে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের মার্চে রাজুক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাস্ট বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানসমূহের তহবিল থেকে 19 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার ঝড় তুলেছে ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ। প্রশ্ন উঠছে, দুই পরাশক্তির এই ঘনিষ্ঠতা বাংলাদেশের কূটনীতিতে কতটা প্রভাব ফেলবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়টি বাংলাদেশের জন্য কেবল খবর নয়, কৌশলগত সংকেতও বটে। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শেখ সালাউদ্দিনের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্ট। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে এখন নতুন রসায়ন। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসের ছায়ায় ঘেরা সম্পর্ক ভুলে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। সম্প্রতি তিয়ানজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে ঘোষণা করেন। বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তারা। বছরের পর বছর ধরে উত্তেজনা চলার পর এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়। একই সঙ্গে চীন ও পাকিস্তান যখন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই সময় বেইজিং নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা ঢাকার পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে কূটনৈতিক অঙ্গনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল খবর নয়, কৌশলগত সংকেতও বটে। ভারত চীনের এই নতুন মেরুকরণ বাংলাদেশের জন্য একই সঙ্গে ঝুঁকি ও সুযোগ দুই দিকই তৈরি করছে। কূটনৈতিক বিশ্লেষক ডক্টর হুমায়ুন কবির বলেন, এক্ষেত্রে বাংলাদেশকে কৌশল অবলম্বন করে বেশ সতর্কভাবে এগোতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের সঙ্গে স্থিতিশীলতা বজায় রেখে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করা সম্ভব বলে মনে করেন তিনি। এই ত্রিমুখী সম্পর্ক
এটা টক মিষ্টি ঝাল এর মধ্যে দিয়ে যাবে। যখন যার সাথে যে বিষয়ে সম্পর্ক রাখা দরকার ঠিক সেই বিষয়গুলোতে আমরা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। সতর্কতার সাথে আমরা তাদের সম্পর্কটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের যে উদ্দেশ্য আছে সকলের সাথে সম্পর্ক বজায় রাখা আমাদের স্বার্থে, সে কাজটা আমাদের করে যেতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি দেশই নিজস্ব এক একটি মেরু তৈরি করতে চাইছে। এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ তার। পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। পৃথিবী যে একটা মাল্টিপোলার দিকে যাচ্ছে, এটা থামানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ কিভাবে এই মাল্টিপোলারকে তার স্বার্থে নিয়ে আসবে, এটা আমাদের উপরই কিন্তু একেবারেই কাজটা আমাদের করতে হবে। পেশাদারিত্ব যদি সে বাড়াতে পারে, তাহলে ওই যে মাল্টিপোলার যেটা, সেখান থেকে সে বড় আকারেই কিন্তু আমি মনে করি লাভবান হবে। তবে ভারত চীনের এই বন্ধুত্ব কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ব্যয়ের চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যখন দৌড়াচ্ছে কাজের সন্ধানে, তখন আরও কর্মহীন হয়ে পড়ার তথ্য দিচ্ছে বিজিএমইএ। গেল 1 বছর 1 মাসে বন্ধ হয়েছে শুধু এই একটি সংগঠনের সদস্যভুক্ত 154টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কাজ হারিয়েছেন 1 থেকে 1.5 লাখ শ্রমিক। কর্মক্ষম এসব মানুষের কাজের সুযোগ তৈরিতে সরকারকে এগিয়ে আসার তাগিদ শ্রমিক নেতাদের। তবে রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। এদিকে আয়ের পথ বন্ধ হলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। অফিস তো 4 মাসের মতোই হচ্ছে বন্ধ। আমাকে তো করে খাওয়া লাগবে, কিভাবে করে খাবো কোনো অফিসে যদি না নেয়? ঋণ করে নিয়ে এসে বাচ্চাগুলো খাওয়াই, এখন তো তারাও দিতে চায় না যে তোমার চাকরি নেই, তুমি আবার দিবা কোত্থেকে। পোশাক কারখানা বন্ধের পর 4 মাস ধরে বেকার মৌসুমী জানাচ্ছিলেন তার দৈন্যদশার কথা। এরই মধ্যে সংসার ব্যয়ের চাপ মাথায় নিয়ে রাজমিস্ত্রি হয়ে গেছেন তার স্বামী পোশাক শ্রমিক মনিরুল ইসলাম। এমনিতেই দৈনিক তার কাজ জোটে না, এর মধ্যে আবার মাঝে মাঝেই বাগড়া দেয় প্রকৃতির বৈরিতা। রাজমিস্ত্রি কাজ যেমন ধরেন আজকে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে, আজকে কাজ হয় না, 2 দিন হয় 3 দিন বসে থাকে। গার্মেন্টসে গেটে গেটে যায়, কিন্তু গেটে গেটে যাওয়ার লাভ নাই, লোক নেয় না। সচল কারখানাগুলোর সামনে গিয়েও দেখা মিলল চাকরির খোঁজে দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছেন বন্ধ কারখানার কর্মীরা। ফ্যাক্টরির সামনে আমরা ঘুরতে আসছি, কোথাও নিয়োগ নাই। আমার চাকরি হচ্ছে না, আমাদের তো বাঁচতে তো হবে। কত মানুষ বেকারত্ব ঘুরতেছে। মেয়ে মানুষের তাও 2-1টা টানে, কিন্তু ছেলে মানুষ একদমই টানে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ভ্যাকান্সি তো বাড়ে নাই। স্থানীয়রা বলছেন কারখানা বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বাসা ভাড়া সহ স্থানীয় ব্যবসা বাণিজ্যে। একটা ফ্যাক্টরি বন্ধ হলে এই মালিকের ক্ষতি সরকারের করতে হয়, জনগণের ক্ষতি। ব্যবসা বাণিজ্য, বাসা ভাড়া সবারই আমগো সমস্যা। তথ্য বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু বিজিএমই এর সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে 154টি। এতে কাজ হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এর মধ্যে 20 থেকে 30% অন্য কারখানায় কাজের সুযোগ পেলেও বেকার হয়েছেন বাকিরা। বন্ধের পথে রয়েছে আরও অন্তত 20টি কারখানা। এমন বাস্তবতায় কোনো শিল্প প্রতিষ্ঠান যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, কর্মের সুযোগ যেন আর সংকুচিত না হয়, তা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। দিন শেষে এই শ্রমিকগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে একটা সোশ্যাল ডায়ালগে আসা উচিত। কোনোভাবেই রাজনীতির কারণে যেন কারখানা বন্ধ না হয়ে যায়। কারখানা বন্ধের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও উদ্যোক্তারা বলছেন কর্মসংস্থান তৈরিতে দরকার রাজনৈতিক সরকার। 5 আগস্টের পরে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। যদি একটা ভালো ইলেকশন হয়, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, আমার মনে হয় বাংলাদেশ ইনশাআল্লাহ গার্মেন্টস একটা আবার ভালো অবস্থা যেতে পারবে। অর্থনীতিবিদদের শঙ্কা, ক্রমাগত কাজের সুযোগ কমলে সমাজে বাড়তে পারে অপরাধমূলক কর্মকাণ্ড। যখন একটা কারখানা বন্ধ হয়ে যায়, তখন শ্রমিকরা যে অন্য জায়গায় যে যাবেন সেইটা সংকুচিত হয়ে আসছে, এবং এটার ফলে অবশ্যই একটা তো তাদের জীবন মানের উপরে এটার অবনমন হয়েছে। অনেক সময় এসব কারণে অপরাধের মাত্রাও বেরিয়ে যায়। এখন কাজটা হবে সেটা হলো যে কিভাবে আমরা বিনিয়োগে একটা ত্বরণ সৃষ্টি করতে পারি। যখন দেশের সবচেয়ে বড় শিল্প খাতে কমে কর্মসংস্থানের সুযোগ, তখন চাপ বাড়ে অন্য খাতে। কিন্তু অন্য খাত কি এই বাড়তি চাপ নিতে প্রস্তুত?
এমন প্রশ্ন সামনে এনে রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক প্রত্যাশাকে এক বিন্দুতে মিলিয়ে কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামের প্রতিমা তৈরিতে ব্যস্ততা, তুলির ছোঁয়ায় নান্দনিক করে তুলছেন অবকাঠামো। নির্বিঘ্ন করতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। রংপুরের পীরগাছায় রেল ক্রসিংয়ে ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হওয়ার 14 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। মঙ্গলবার রাত 1টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি সরিয়ে নিতে সক্ষম হয় রেল বিভাগ। পরে রেল লাইন মেরামত শেষে রাত 2টার দিকে চলাচল শুরু করে ট্রেন। এদিকে দুর্ঘটনার কারণ জানতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর 12টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ কমিউটার ট্রেনটি রংপুরের পীরগাছা রেল ক্রসিংয়ে 6টি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা এবং বগুড়ার রেল যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিকেল 5টায় লালমনিরহাট থেকে ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেন। এর 1.5 ঘণ্টা পর উদ্ধার কাজে যোগ দেয় পার্বতীপুর থেকে আসা আরও একটি উদ্ধারকারী ট্রেন। দীর্ঘ 14 ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে লাইনচ্যুত সবকটি বগি উদ্ধার করা সম্ভব হয়। মূল লাইনের মেরামত শেষে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। আমাদের যে ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতেছিল, এই ট্রেনগুলা আমরা ছেড়ে দিতে পারছি। সেনাবাহিনী সদস্য যারা ছিলেন তারা এবং আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের উপস্থিতির কারণে কিছুটা আমরা পরিস্থিতিকে স্বাভাবিক করতে পেরেছি। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 3 জেলার 25টি উপজেলা উচ্চ পানির সংকটাপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই উপজেলাগুলোতে খাবার পানির পাশাপাশি দেখা দিয়েছে সেচের পানির সংকট। উত্তরণে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে উপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী তানোর উপজেলার মাহালিপাড়া গ্রামের 70ঊর্ধ্ব ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাউলিনা মার্ডি 1 ঘন্টারও বেশি সময় ধরে পাম্পের সামনে বসে আছেন বিশুদ্ধ খাবার পানির অপেক্ষায়। এখন বসে থাকবো, পানি আসবে, তারপরে তো আমি পানি নিয়ে যাই ভাত রান্নবো। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যবহারের জন্য পানি নিতে কলসাতে অনেক নারী ছুটে বেড়াচ্ছেন দূর দূরান্তে। তাই আশেপাশের 5টি গ্রামের মানুষের জন্য দিনে 2 ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা করেছে একটি বেসরকারি এনজিও। পানি নিতে বাড়ি প্রতি মাসে 50 টাকা দিতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কম বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে পানির স্তর ক্রমশ নামছে নিচে। গত বছরের গ্রীষ্মে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে 114 ফুট পর্যন্ত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর গড়ে 4 ফুট নিচে নেমে গেছে। ফলে 3 জেলার 25টি উপজেলাকে উচ্চ পানি সংকটাপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরেন্দ্রের প্রায় 600 গভীর নলকূপ ও মিনি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকটও। সেচের পানি এবং খাওয়ার পানি দুটোরই সমস্যা। পানি পাওয়া যায় না, 4 দিন থেকে এখন পানি পাই না। এখন যদি পানি না আসে তাহলে আমাদের কোনো বুদ্ধি নাই যে এখন বিকালে রান্না করব। ফসলে ঠিক মতো পানি আগাচ্ছে না, যেখানে লাগতো 1 ঘন্টা পানি সেখানে আছে 6 ঘন্টা পানি। এই যে পিছনের যে ডিপগুলো দেখছেন, এই ডিপগুলো প্রায় 10 বছর ধরে বন্ধ হয়ে গেছে। ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের গবেষণার তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের 71 ভাগ এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপূর্ণ। তাই ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী, খাল ও পুকুর খনন করে ভূপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। সাধারণত বৃষ্টি হওয়ার পরে যে যখন খাল, বিল, বড় জায়গাগুলো ভরে থাকে, ওই জায়গার পানিগুলো নিচে যখন লিচিং হয়ে নিচে চলে যায় গ্রাউন্ড ওয়াটারে, তখন এটাকে ফিড করে, গ্রাউন্ড ওয়াটারটা ডেভেলপড হয় এবং এটা প্রায় 4 মাস লাগে ওটা আগে ফিরে আসতে। আমরা বরেন্দ্র বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিছি যাতে যেন এই পানি কম ব্যবহার হয়। চলতি মৌসুমে এই অঞ্চলে গড় বৃষ্টিপাত হয়েছে 3200 মিলিমিটার। তাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তা কাজে লাগানোর পাশাপাশি অধিক সেচ নির্ভর ফসলের পরিবর্তে কম সেচের ফসল আবাদের পরামর্শ এই গবেষকের। যতটুকু বৃষ্টি হয়, কম বৃষ্টি হয় বাংলাদেশে সবচেয়ে, তবে যতটুকু হয় ততটুকু যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা যেটা করা শুরু করেছি আমরা
পুকুরগুলোকে পুনর্খনন করা, খাড়িগুলো যেগুলো আছে বরেন্দ্র অঞ্চলে সেগুলোকে পুনর্খনন করে চেক ড্যাম দিয়ে পানিটাকে ধরে রাখা, যাতে করে বর্ষাকালে অ্যাটলিস্ট কম পরিমাণে হলেও সেই পানি দিয়ে সেচ কাজ চলে। গবেষণার তথ্য মতে 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল 26 ফুট নিচে। খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় 2010 সালে পানির গড় নিম্নস্তর ছিল 50 ফুট। 2021 সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্নস্তর আরও নিচে নেমে দাঁড়ায় 100 ফুটে, যা 2025 সালে ঠেকেছে 118 ফুট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যুগের পর যুগ কাদা পানি আর ভাঙা রাস্তায় চরম ভোগান্তিতে নওগাঁর হাজারো বাসিন্দা। জেলার 11 উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি দীর্ঘদিনের। কেবল আশ্বাস আর প্রতিশ্রুতিতেই কেটে যাচ্ছে কয়েক দশক। তবে এলজিইডি বলছে জেলায় প্রায় 650 কিলোমিটার সড়ক সংস্কার জরুরি হলেও বরাদ্দের অভাবে কাজ আটকে আছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কোথাও হাঁটু সমান কাদা, আবার কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত। জলাবদ্ধতার কারণে ভ্যান গন্তব্যে পৌঁছাতে 4-5 জনকে ঠেলে নিয়ে যাওয়ার এই লড়াই নিত্যদিনের। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ হয়ে আত্রাইয়ের সঙ্গে সংযোগকারী সড়কের বেহাল দশা। প্রতিদিন হাজারো মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করলেও ভোগান্তির শেষ নেই গত 1 দশক ধরে। একই চিত্র রানীনগরের মিরাট হয়ে বাগমারা সড়কের। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। একটু বর্ষা হলেই রাস্তাতে অনেক কাদা, হাঁটেও যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, বৃষ্টির কাদো আসা যায় না, দেখো যাতা কাদা লয়। একটা মানুষ যদি অসুস্থ হয়, আমরা নিয়ে যদি দ্রুতভাবে মেডিকেল যাবো, সেটাও যেতে পারি না। আমার 40 বছর বয়সে আছে, বিয়ে শাদী হচ্ছে না। খেলে এই রাস্তার কারণে সরকার গলার দড়ি দিয়ে মরে যাওয়ার দরকার। জেলার গ্রামীণ সড়কগুলোর মধ্যে প্রায় 650 কিলোমিটার সংস্কার জরুরি। বিশেষ করে মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, সাপাহার, আত্রাই ও রানীনগর উপজেলার সড়কগুলোই সবচেয়ে বেশি জরাজীর্ণ। এলজিডি ও সড়ক বিভাগ বলছে সড়কগুলো সংস্কারের প্রয়োজন প্রায় 2000 কোটি টাকা। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও বরাদ্দের অভাবে আটকে আছে কাজ। প্রতি বছরই একে কার্পেটিং বা আমাদের বিসি রোডে আমরা রূপান্তরিত করতেছি। এটা একটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে সব এলাকায় এটা করা হবে। প্ল্যানিং কমিশন আমাদের রাস্তা হস্তান্তর করে, সেক্ষেত্রে আমরা জেলা মহাসড়ক উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করে এটাকে যথাযথ প্রস্তুতকরণের প্রস্তাব প্রেরণ করব। জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় 6583 কিলোমিটার ও সড়ক বিভাগের আওতায় রয়েছে 645 কিলোমিটার সড়ক। এর মধ্যে প্রায় 3278 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাই রয়েছেন ভবন ধসের আতঙ্কে। দীর্ঘদিনের পুরানো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। মাঝে মধ্যেই খসে পড়ে ছাদের পলেস্তারা। ঝুঁকিপূর্ণ এমন ভবনে বসেই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন দমকল কর্মীরা। তবে ভবনটি পরিদর্শন করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে জানিয়েছে গণপূর্ত বিভাগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্ঘটনা সবার আগে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিস কর্মীরা। এমনকি বহুতল ভবনের বড় কোনো সমস্যা বা ঝুঁকি দেখা দিলে তারাই সেটির প্রতিবেদন তৈরি করেন, কিন্তু নিজেরাই এখন ভবন ধসের আতঙ্কে। 1961 সালে নির্মাণ হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। দুতলা বিশিষ্ট ভবনের নিচতলায় পানিবাহী গাড়ি রাখার গ্যারেজ ও অফিস, আর ওপরতলায় আবাসিক ব্যবস্থা। তবে দীর্ঘদিনের পুরাতন স্থাপনা হয় বর্তমানে ভবনটির অবস্থা নাজুক। বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাদের প্লাস্টার ভেঙে বের হয়ে গেছে রড। সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে কর্মকর্তাদের থাকার কক্ষে। একটু বৃষ্টি আসলে ছাদ থেকে পানি পড়ে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে। আমাদের ভয় হয় কখন যেন আমাদের মাথার উপর বিল্ডিং ভেঙে পড়ে। বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, সেক্ষেত্রে ভবনটা ভেঙে পড়বে। বিল্ডিংটা অতি তাড়াতাড়ি সংস্কার করলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা চাই অবশ্যই এই পুরনো ফায়ার স্টেশনটা নতুন করা হোক। তবে ভবনটি সরজমিন পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের জন্য প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয়, তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর এটা হয়তো সার্ভিসে রাখা যাবে। সেই হিসাবে যদি এটা পুনর্নির্মাণ করা হয়, তাহলে হয়তো নতুন করে এই ক্যাটাগরির ফায়ার স্টেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে কর্মরত 40 জন কর্মকর্তা কর্মচারী। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়া দহ নিমতলী চাঁপাইনবাবগঞ্জের পোড়াডাঙ্গা সহ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। এতে দিশেহারা ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ভাঙতে ভাঙতে পুরো গ্রাম বিলীন হওয়ার পথে, অথচ দেখার জন্য কেউ নেই। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলতাফ হোসাইন। রাজশাহীর গোদাগাড়ীর চর আশারিয়াদহ মাত্র ২০ দিনের ব্যবধানে পদ্মার স্রোতে গ্রাস করেছে প্রায় ১.৫ কিলোমিটার ফসলি জমি আর বসতবাড়ি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ১৫টি পরিবার। শুধু চর আশারিয়াদহ নয়, ভাঙন থেমে নেই গোদাগাড়ীর নিমতলী, চাঁপাইনবাবগঞ্জের পোড়াডাঙ্গা সহ একাধিক নদী তীরবর্তী গ্রামে। প্রতিদিন ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। এরই মধ্যে নিঃস্ব হয়েছে অনেকে। ভাঙতে ভাঙতে আমাদের যা ভিটামাটি ছিল, জমি জায়গা সব কিছু নামে বিলীন হয়ে গেছে। আমরা পেটে অন্ন নাই, পেটে কিছু নাই, আমরা কিনে কি খাই, কি পড়ি, কোনো ব্যবস্থা নাই। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি জুমা মসজিদ সহ বেশ কিছু গ্রাম অত্র এলাকা থেকে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। চোখের সামনে ভেসে যাচ্ছে ধানের জমি। কিছুটা বাঁচানোর আশায় পুরোপুরি পাকার আগেই তড়িঘড়ি করে কেটে ফেলতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। 2 কিলো জায়গা নেমে গেছে, ধান কিন্তু সম্পূর্ণ ছিল লাগা। এই যে এটার দিকে দেখেন, এটা আমরা কি কাজে লাগাবো? এখানে কয়টা পাকা ধান আছে, এটা এখনো দুধে আছে, কাজে লাগাইতে পারবো আমরা? ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে আমরা কোনো সহযোগিতা আসেনি। দীর্ঘদিন পানি স্থায়ী থাকার পর হঠাৎ স্রোত বাড়ায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থায়ীভাবে নদী ভাঙন রোধে বাজেট ঘাটতি বড় বাধা বলে জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। বর্ষা পরবর্তীতে শুকনো মৌসুমে যাতে আমরা আশারিদহ কিংবা নিমতলীতে কাজ করতে পারি, ইতিমধ্যে আমাদের মিনিস্ট্রি থেকে স্পেশাল নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমরা বাজেট চাহিদাও পাঠিয়ে দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সহ আশপাশের আরও অনেক গ্রাম চিরতরে হারিয়ে যেতে পারে পদ্মার গর্ভে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বর্ষায় রাজশাহী অঞ্চলের পদ্মা তীরবর্তী এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। ২.৫ মাসে সাপে কাটা ৪০০ মানুষ চিকিৎসা নিয়েছেন। চলতি বছরে মারা গেছেন অন্তত ৩০ জন। এমন পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে ২০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড। ওঝার কাছে নেয়া অসতর্কতা ও দ্রুত চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে বলছেন চিকিৎসকরা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ঘুমন্ত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌস হাসানকে গত রোববার রাতে দংশন করে কালাস বা কালকেউটে সাপ। দ্রুত ওঝার নিকট নিলে শরীরে বিষ নেই ঘোষণা দিয়ে বাঁধন খুলে দেয়। এতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রাখা হয় আইসিইউতে। গ্রামে তো অনেক মোড়ল মাতাবর থাকে, কে বলছে বিষ নাই, কে বলছে আছে, বান্ধনগুলো খুলে দিয়েছিলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার একদিনেই সাপের কামড়ে ভর্তি হন ৮ জন। জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ সহ চলতি বছরে ১০০০ মানুষ সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্ষা মৌসুমে ৪ জন আর চলতি বছরে মারা গেছে অন্তত ৩০ জন। রাসেল ভাইপারের ছোবলে মৃত্যু ৮ জনের। অক্সিজেন নিতে পারছিল না, আর চোখ খুলতে পারছিল না, মাথা ঝিমঝিম, বুক চেপে ধরে নিয়েছিল। ভুক্তভোগীরা বলছেন, এবারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাপের উপদ্রব। প্রমত্তা পদ্মা, চরাঞ্চল, নদী খালবিল ভরে ওঠায় আশ্রয়ের সন্ধানে সাপ উঠে আসছে লোকালয়ে। বিষধর সাপের দংশনে হচ্ছে আহত, ঘটছে মৃত্যু। যখন পানি বের হয়ে যায়, তো তার মানে কি পরের চরগুলো হচ্ছে ডুবে যায়, তখন তাদের জায়গার যাওয়ার থাকে না, থাকার জায়গা থাকে না, তখন তারা কি করে একটু উপরের দিকে ব্যাক করে। বিশেষজ্ঞরা বলছেন, এবার ভরা বর্ষায় কালাস এবং গোখরা সাপে দংশনের ঘটনা বেশি। এখন যেটা হচ্ছে যে কমন ক্রেট এবং স্প্যাকটিক্যাল কোবরা, এই দুইটার বাইট আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সাপে কাটা রোগীদের জন্য ২০ শয্যার বিশেষ ওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুদ বৃদ্ধি, চিকিৎসকদের প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন তারা। আমরা খুব সম্প্রতি একটি বিশেষায়িত স্নেক বাইট ওয়ার্ড চালু করব। প্রতিটা ডাক্তারের সব ট্রেনিং থাকা বাধ্যতামূলক, যাতে করে তাদের কাছে তো ফার্স্টে আসে রোগী, তারা যেন এই রোগীটা এফেক্টিভলি ম্যানেজ করতে পারে। চিকিৎসকরা বলছেন, সাপে কাটার পর অনেকেই ওঝার কাছে যাচ্ছেন। রোগীরা বিলম্বে হাসপাতালে আসায় অনেককে বাঁচানো সম্ভব হচ্ছে না।
মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের প্রধান সড়কের প্রাচীন হাটে হরেক রকমের সবজির সমারোহ। জমি থেকে তুলে এনে বিষমুক্ত সবজির পসরা সাজিয়ে বসেছেন কৃষকরা। তাই ঘিরে বেচাকেনার ধুম। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রকৃতিতে যখন শীতের আগমনী বার্তা তখনই কিন্তু হালকা শিশির জড়া ভরে বিভিন্ন ধরনের তাজা সবজির পসরা বসিয়েছে কৃষক, এবং এখানকার যে সবজি সেগুলো কিন্তু বৈচিত্র্য রকমের সবজি বিক্রি হচ্ছে। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে খরিফ 2 মৌসুম, যেটি 1 জুলাই থেকে শুরু হয়েছে 15 অক্টোবর পর্যন্ত চলবে, এই মৌসুমের পরে কিন্তু রবি মৌসুম শুরু হবে। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ মৌসুম। সেখানে কিন্তু এই জেলায় 1293 হেক্টর জমিতে এই সবজি চাষ হয়েছে। তার বড় একটি অংশ কিন্তু প্রতিদিন বাজারে নিয়ে আসছেন কৃষক, এবং সেই যে পসরা ঘিরে আপনারা দেখছেন যে কেমন ভিড় পড়েছে। সেখানে যে বিভিন্ন অঞ্চলে পাইকাররা এখানে এসছেন সবজি নিতে পছন্দের, একই সঙ্গে কিন্তু ভোরে যেসব যারা উঠেন আর কি, তারা এখানে এসছেন এই শৌখিন ক্রেতা, তারাও সবজি কিনছেন সস্তায়। তারা বলছেন যে এই বাজারটিতে কিন্তু পাইকারি দরে বিক্রি হয়, সে কারণে তারা এখানে তাজা এবং সাশ্রয় কিনতে পারছেন। এর একটু পরেই কিন্তু ভিতরে যে বাজারটি বসে সেই বাজারে কিন্তু এখান থেকে বড় একটি দামের তফাৎ লক্ষ্য করা যায়। সে কারণে কিন্তু অনেক শৌখিন ক্রেতাও এখানে আসেন, এবং গেল 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির দাম কেজিতে প্রায় 10 টাকা কমেছে। এবং তারা বলছেন যতই শীতের মৌসুম আসতে শুরু করেছে ততই কিন্তু সবজির দাম সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। কিন্তু এখানে আলুর দর কিন্তু একেবারে পানির দরে আলু বিক্রি হচ্ছে, যেটি অন্য সময়ে 70 টাকা এখন কেজি দরে বিক্রি হতো, সেটি কিন্তু মাত্র এখানে পাইকারি বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা কেজি দরে। এবং হিমাগার গেটে কিন্তু বিক্রি হচ্ছে 11 থেকে 12 টাকা কেজিতে। তাই এখানকার কৃষক কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। এবং পেঁপে দেখছেন আপনারা, এই পেঁপেও কিন্তু 18-20 টাকায় বিক্রি হচ্ছে পেঁপে, এবং আলু ছাড়া অন্যান্য সবজি কিন্তু একটু চড়া দর বলছেন ভোক্তারা। তবে কৃষক বলছেন যে তাদের যে টানা বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু অনেক জমির ফসল নষ্ট হয়েছে, এবং চাহিদা অনুযায়ী তারা সরবরাহ করতে পারছিলেন না, সেই কারণে কিন্তু দাম চড়া। এবং এখানে কিন্তু কাঁচামরিচের যে ঝাল, সেই ঝাল কিন্তু এখনও থামেনি। 180 টাকা, 170 টাকা, 160 টাকা সর্বনিম্ন দরে কিন্তু বিক্রি হচ্ছে এখানকার যে কাঁচামরিচ। আর ধনেপাতা বিক্রি হচ্ছে কিন্তু 200 টাকা কেজি দরে। এবং অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো, যে এখানকার করলা, উচ্ছে, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং তারা বলছেন এটি কিন্তু এর আগের সপ্তাহে আরও বেশি ছিল। তো সব কিছু মিলিয়ে যে সবজির বাজার, সেখানে কিন্তু বৈচিত্র্যতা লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে সবজির হাট, সেখানে কিন্তু প্রতিদিন সকাল 2 থেকে 3 ঘন্টায় 20 থেকে 25 মেট্রিক টন সবজি বিক্রি হয়। তো এই ছিল এখান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা। তাদের দাবি 1 পণ পান 3 থেকে 5 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারের একটি পানের সমান দাম। এতে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম অবস্থা তাদের। অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন পান। আর বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বরজে পানের পরিচর্যা করছেন কৃষক, অন্যদিকে পরিপক্ক পান করা হচ্ছে বাজারজাত। গত কয়েক মাসে টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পানের বাম্পার ফলন হয়েছে, তবে তাতেও দুশ্চিন্তায় চাষি। তারা জানান গত বছর প্রতি পণ বড় পান 200 টাকা, মাঝারি 160 টাকা এবং ছোট পান বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকায়। অথচ চলতি বছর বড় পান 60 থেকে 70 টাকা, মাঝারি 30 থেকে 40 টাকা ও ছোট পান বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা দরে। এতে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম অবস্থা তাদের। অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন পান। গত 9 বছরের রেকর্ড ভাঙলো এইবার। বিগত দিনের থেকে এবার অনেক দাম কম, মালটা বিক্রি হচ্ছে না আর চাহিদা করে নিচ্ছে না। এই পানের বাজারে সকাল পান ভেঙে লেছে, পণ খরচা টাকাটা কিন্তু উঠবে না। মানে হাটে পান লেগে যায়, মানে পান বেচতে পারে না, ফেলে দিছে। পানের দাম কম, খরচ উঠে না, চলতে পারি না। পান চাষিরা উৎপাদন খরচ যা হয়েছে তার অর্ধেক পাচ্ছে।
পানের রফতানি বাড়ানোর দাবি কৃষক নেতাদের, আর বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। যে রপ্তানির ব্যাপারটা কমে গেছে, রপ্তানিটা দেখতে হবে। আর একটা হচ্ছে যে আসলে কৃষি বিভাগ কৃষি বিপণনকে নিয়ে সমন্বয় করতে হবে। যে সমস্ত ফসলগুলো লাভজনক হচ্ছে সেই ফসলগুলো আমাদের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা লাভবান হয় এবং কৃষকরা একটি বাণিজ্যিক আকারে তারা নিয়ে যেতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 15 হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর কম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা। মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। অনেক বিশ্বাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই চট্টগ্রাম নগরের প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসত নেই মৃৎশিল্পীদের। ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণরূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা গড়ার কাজ। পুজো খুব কাছাকাছি সময়, এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সারা বছর এই মার কাজ করি, এটা নিয়ে আমাদের ব্যস্ততা। পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে, তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা তাদের। খুশি, একটা পুজো পুজো আমেজ, সবদিকে একটা পুজো পুজো গন্ধ। প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে। চট্টগ্রাম নগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে। আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা। তার আগমনে বিশ্বের সকল অশান্তি, অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ যাচ্ছে ভারতে। এবছর সরকার 37 জন রপ্তানিকারককে 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বিস্তারিত আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক। এই সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয় ভারতে। দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন ভারতীয় বাঙালিরা। আগে ইলিশ রফতানি উন্মুক্ত থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। তবে ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালে অন্তর্বর্তী সরকার 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানের 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 5 অক্টোবরের মধ্যে শেষ হবে ইলিশ রপ্তানি। 37টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এই ধারাবাহিকতায় 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে এবং আমরা স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করি। ভারতে ইলিশ রপ্তানি দুই দেশের মধ্যে বাণিজ্য ও সৌহার্দ্যের বন্ধন আরও জোরদার করবে বলে মনে করেন রপ্তানিকারকরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকে যে প্রথম চালান ইলিশ ভারতে যে রপ্তানি হচ্ছে, তাতে করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এদিকে ভারতে ইলিশ রফতানির খবরে দেশের বাজারে বেড়েছে দাম। 1 মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 2200 থেকে 2500 টাকায়। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কেজি ইলিশের দাম 2500 টাকা ভাই। 500 গ্রামেরটা 1200, 1400, 1300। বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কি দিচ্ছে, চাপিয়ে দেওয়া আছে। অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস, বাংলাদেশের জন্য 1200 টাকা 1000 টাকা হওয়া উচিত। গত বছর বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 532 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল।
ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল দোলনা। ধন্যবাদ রাইসা। আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে হিলি উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত C&F এজেন্ট অ্যাসোসিয়েশনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। এ সময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন, কিন্তু আমরা জানি আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে আজকে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, কোনো হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া অন্যদের নিয়োগ বন্ধ সহ 7 দফা দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার বিকেলে শিববাড়ি এলাকায় রেললাইনে জড়ো হন তারা। বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। পরে রেলপথ অবরোধ করেন। এতে 1.5 ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে আজ গাজীপুরের চৌরাস্তা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলীর পদ থেকে 50% পদোন্নতি দিয়ে সহকারী প্রকৌশলী করা, সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীর পদ নির্ধারণ, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক মুরাদুজ্জামান সাময়িক বরখাস্ত হয়ে পাচ্ছেন নিয়মিত বেতন। 3 বছর কলেজে না এসেও সরকারি কোষাগার থেকে অর্থ মিলছে এমপিওভুক্ত এই শিক্ষকের। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। এদিকে দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবারের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2022 সালের মার্চে বগুড়ার ধনুটে জালসুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেপ্তার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী বরখাস্তের পর মুরাদুজ্জামানের অর্ধেক বেতন পাওয়ার কথা থাকলেও সময় সংবাদের হাতে আসা তথ্য বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে তাকে নিয়মিত হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে। সোনালী ব্যাংকের ধনুষ শাখায় তার অ্যাকাউন্টে চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে ঢুকছে পুরো বেতন 40,500 টাকা করে। পাশাপাশি তাকে প্রতি মাসে নিয়মিত দেখানোর অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেও। আর দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। তাকে সাসপেন্ড না করে উল্টো আসামির মামলাকে আভাস করার জন্য বারবার আমাদের চাপ দিতে থাকে। প্রিন্সিপাল সাহেব আসামি পক্ষের থেকে বা আসামির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে আসামিকে নিয়মিত শিক্ষক দেখায় এবং নিয়মিত শিক্ষক হিসেবে তার পূর্ণাঙ্গ বেতনের ব্যবস্থা করেন। আমি একটা হেল্প চাই, সবাই আমাকে হেল্প করে মামলাটা দিয়ে আমার সন্তানের ন্যায় বিচারের জন্য সবাই আমাকে একটা হেল্প করুক। এটা কি মুরাদ ভাইয়ের নাম্বার? জি না, এটা তো মুরাদ ভাইয়ের নাম্বার আসলে। এদিকে অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। উনি হাফ বেতন পায়, পরবর্তীতে ইএফটির মাধ্যমে যখন বেতন পায় সেটা আমাদের অফিসিয়াল ভাবে কোনো করণীয় ছিল না। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। তারা বিধিগত পদক্ষেপ নিতেছে, আশা করি দ্রুত এটা হবে। আমি তদন্ত করেছি, আমরা কর্তৃপক্ষ জানাবো যে দ্রুত তারা এমপিটা কর্তন করে এবং শিক্ষক অবরোধ করে পার পাবে সেটার সুযোগ নেই। মামলা হওয়ার 2 বছর পর 2024 সালের মার্চে মুরাদুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই তদন্তকারী কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নদীপথে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ভোলাহাট
ভোলাহাটের জেকে পোলাডাঙ্গা সীমান্ত মহানন্দা নদীতে নৌকায় ৩ জনকে দেখতে পান বিজিবির টহল দলের সদস্যরা। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার কথা স্বীকার করেন তারা। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলাহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্তদের বাড়ি গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায়। বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মারক, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির রাশিয়ান হাউসে আয়োজিত অনুষ্ঠানে সত্যের জন্য নিহতরা শিরোনামে একটি স্মারক প্রদর্শনী এবং যুদ্ধ সাংবাদিকতা সংবাদদাতা আন্দ্রেই স্টেনিনের আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে রাশিয়ান হাউসের কর্মকর্তা, বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগও ঘোষণা করে রাশিয়ান হাউস। এ সময় রাশিয়ান সরকারের বৃত্তি কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলে দ্বীপে ফিলিপিন্সের জাহাজ লক্ষ্য করে জলকামান নিক্ষেপ চীনের কোস্টগার্ড। এতে আহত হয়েছেন একজন। বেইজিংয়ের এমন পদক্ষেপকে আক্রমণাত্মক বলেছে ম্যানিলার অভিযোগ, মানবিক সহায়তার কাজে থাকা জাহাজগুলোকে হয়রানি করেছে বেইজিং। মাত্র 1 সপ্তাহ আগে স্কারবোরো শোলকে জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার পরিকল্পনা অনুমোদন করে চীন। পরিবেশ সুরক্ষার নামে ঘোষিত এই উদ্যোগকে ভূখণ্ড দখলের অজুহাত হিসেবে আখ্যা দিয়েছে ফিলিপিন্স। বিশ্লেষকরা বলছেন 150 বর্গ কিলোমিটারের এ বিতর্কিত প্রবাল চক্র নিয়ে ফিলিপিন্সের অবস্থান পরীক্ষা করতেই এ পদক্ষেপ। চীনের সম্ভাব্য আক্রমণ সহ যে কোনো বড় সংকট মোকাবেলার প্রস্তুতি নিতে নতুন সিভিল ডিফেন্স হ্যান্ডবুক প্রকাশ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আতঙ্ক নয় বরং আগেভাগে সচেতনতা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে উন্মোচন করা হয় সিভিল ডিফেন্স হ্যান্ডবুক। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই হ্যান্ডবুকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে পূর্ণমাত্রার আক্রমণ সব ধরনের পরিস্থিতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 2022 সালে প্রথম প্রকাশিত হওয়ার পর এটি সিভিল ডিফেন্স হ্যান্ডবুকের তৃতীয় সংস্করণ। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবস্থায় জনগণের জীবন রক্ষায় এটি একটি ব্যবহারিক গাইড হিসেবে কাজ করবে। সংকট এলে কি করতে হবে তা আগে থেকেই জানা জরুরি। যত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া যায় তত তাড়াতাড়ি নিরাপদ থাকা সম্ভব। চীনা সেনারা যদি বল প্রয়োগ করে তাইওয়ান আক্রমণ করে, তখন দূরত্ব, পরিবেশ ও পটভূমির কারণে সাধারণ মানুষের পক্ষে আমাদের সেনাদের সঙ্গে তাদের পার্থক্য করা কঠিন হবে। এমনকি তাইওয়ানিজদের বিভ্রান্ত করতে তারা আমাদের ইউনিফর্মও পরে আসতে পারে। হ্যান্ডবুকে বিশেষভাবে বলা হয়েছে, ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেলে কিভাবে রেডিও শোনা যাবে, ল্যান্ডলাইনে সরকারি হটলাইনে কিভাবে যোগাযোগ করা যাবে এবং পুলিশ স্টেশন বা স্থানীয় অফিস থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে, আগেভাগে সচেতনতা বাড়ানোই জাতীয় নিরাপত্তার বড় কৌশল। তাইওয়ান সামরিক বাহিনীর অল আউট ডিফেন্স মোবিলাইজেশন এজেন্সির পরিচালক শেন ওয়াইচি জানান, প্রাথমিকভাবে 5000 কপি মুদ্রণ করা হবে। পাশাপাশি অনলাইনে ডাউনলোডের সুযোগ থাকবে এবং ইংরেজি ভাষায় সংস্করণ প্রকাশ করা হয়েছে। জানানো হয়, জনগণকে দ্রুত তথ্য প্রাপ্তির সুযোগ দেয় এর মূল লক্ষ্য। সম্প্রতি চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা বেড়েছে। এছাড়া পশ্চিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ককে আর চোখে দেখছে বেইজিং। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্ক নয় বরং নিরাপত্তা সচেতনতা তৈরিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের চার্লি কার্ক হত্যাকাণ্ডে অভিযুক্ত 22 বছর বয়সী রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটর। স্থানীয় সময় মঙ্গলবার উটাহ অঙ্গরাজ্যের একটি আদালতে তিনি বলেন, হত্যাকাণ্ডের সবকিছুতেই রবিনসনের সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। এ সময় অভিযুক্তের বিরুদ্ধে 7টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানা গেছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 29 সেপ্টেম্বর। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI প্রধান ক্যাশ প্যাটেলের নেতৃত্বে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটররা।
যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের মৃত্যু ঘিরে এখনো উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। স্থানীয় সময় মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে প্রসিকিউটর জেফ্রি গ্রে জানিয়েছেন, অভিযুক্ত রবিনসনের বিরুদ্ধে 7টি অভিযোগ গঠন করা হয়েছে, যার মধ্যে উত্তেজিত অবস্থায় খুন, প্রমাণ নষ্ট, সাক্ষী প্রভাবিত করা এবং শিশু উপস্থিত থাকা অবস্থায় সহিংসতা চালানো উল্লেখযোগ্য। তার দাবি, সব প্রমাণ ও অপরাধের প্রকৃতি বিচার করেই রবিনসনের মৃত্যুদণ্ড দেয়া হোক। সংবাদ সম্মেলনের পর আমি মৃত্যুদণ্ড চাওয়ার নোটিশ দাখিল করেছি। এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি। অ্যাটর্নি হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কেবলমাত্র প্রমাণ, পরিস্থিতি এবং অপরাধের প্রকৃতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। প্রসিকিউশন আরও জানান, 1 সপ্তাহ আগেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন রবিনসন। গুলি করার পর অস্ত্রটি ফেলে পালিয়ে যান তিনি। তবে পুলিশ জানায়, সেই রাইফেলের ট্রিগারে পাওয়া ডিএনএ রবিনসনের সঙ্গেই মিলে গেছে। শেষে পরিবারের চাপে আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে আত্মসমর্পণ করে সে। আদালতের নথি অনুযায়ী রবিনসন ঘটনার দিন নিজের রুমমেটকে খুদে বার্তা পাঠিয়ে কিবোর্ডের নিচে লুকানো একটি নোট দেখতে বলেন। সেই নোটে লেখা ছিল, চার্লি কার্ককে সরানোর সুযোগ এসেছে আর সেটি কাজে লাগাতে হবে। পরবর্তী বার্তায় রবিনসন জানান তিনি কার্ককে গুলি করেছেন। একই দিন ভিডিও কলের মাধ্যমে আদালতে যুক্ত হন অভিযুক্ত রবিনসন। শুনানির প্রথম দিন কোনো কথা বলেননি তিনি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 29 সেপ্টেম্বর। গত 11 সেপ্টেম্বর উটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় ছাদের ওপর থেকে একটি স্নাইপারের গুলিতে নিহত হন চার্লি কার্ক। প্রসিকিউটরদের অভিযোগ, পরিকল্পিত হামলা চালান 22 বছর বয়সী রবিনসন। এদিকে চার্লি কার্ক হত্যা মামলায় এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের নেতৃত্বে প্রশ্ন তুলেছেন মার্কিন সেনেটররা। তারা বলেন, ঘটনার সময় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান সামাজিক মাধ্যমে দাবি করেন যে সন্দেহভাজন গ্রেফতার হয়েছে, অথচ তখনও কেউ আটক ছিল না। ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন অভিযোগ করে বলেন, এভাবে তদন্তের মাঝপথে ভুয়া তথ্য দিয়ে এফবিআই এর ভাবমূর্তি নষ্ট করেছেন প্যাটেল, ঝুঁকিতে ফেলেছেন জাতীয় নিরাপত্তা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মেমফিস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এই আদেশ দেন তিনি। এ পদক্ষেপের অংশ হিসেবে গঠন করা হবে মেমফিস স্টেট টাস্ক ফোর্স, যেখানে থাকবে এফবিআই, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও মার্কিন মার্শাল সার্ভিসের সদস্যরা। তবে কবে থেকে এই বাহিনী মোতায়েন হবে তা নির্বাহী আদেশে উল্লেখ নেই। ট্রাম্প বলেছেন, স্থানীয় সরকার কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। মেমফিসে সহিংস অপরাধের মাত্রা ভয়াবহ। অন্যদিকে মেমফিসের ডেমোক্র্যাট মেয়র পল ইয়াং এক্সে পোস্ট করে জানান, তিনি ন্যাশনাল গার্ড মোতায়েনের পক্ষে নন। 2 দিনের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে পৌঁছান তারা। এর আগে লন্ডনে স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সম্পর্ক বর্তমানে চমৎকার পর্যায়ে রয়েছে। বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন রাজা তৃতীয় চার্লস। সফরের সময় নতুন বিনিয়োগের চুক্তি স্বাক্ষর ও 2 দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। এর আগে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় স্লোগানে মার্কিন প্রেসিডেন্টকে বিদায়ের দাবি জানান তারা। যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে 680 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান আলফাবেট। লন্ডন ও ওয়াশিংটন ডিসি একসঙ্গে কাজ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সেবা এবং বৈজ্ঞানিক অগ্রগতি সম্ভব হবে বলে জানিয়েছেন গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট। বিশ্লেষকরা বলছেন, এই বিনিয়োগ 2 পশ্চিমা মিত্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
সম্প্রতি $3 লাখ বেশি বাজার মূল্যে পৌঁছেছে অ্যালফাবেট। এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপলের পর বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক ছুঁল গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠানটি। গত এক মাসে দাম বেড়েছে গুগলের শেয়ারের। মার্কিন আদালত প্রতিষ্ঠানটিকে না ভাগার নির্দেশ দেওয়ার পর এই দর বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এবার যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে $680 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাবেট। আগামী 2 বছরে অবকাঠামো ও বৈজ্ঞানিক গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে। এ বিষয়ে গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাজ্যে উন্নত বিজ্ঞান ভিত্তিক কাজের অসাধারণ সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যে এখন একটি বিশেষ প্রযুক্তি সম্পর্ক গড়ে উঠছে। ঝুঁকি থাকলেও একসঙ্গে তা মোকাবিলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সেবা ও বৈজ্ঞানিক অগ্রগতিতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব বলেও জানান তিনি। গুগল জানিয়েছে এই বিনিয়োগের অংশ হিসেবে লন্ডনের কাছেই একটি অত্যাধুনিক ডাটা সেন্টার চালু করা হবে। বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা, গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস ও ওয়ার্কস্পেসের চাহিদা পূরণে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ব্রিটিশ অর্থমন্ত্রী রিভস এক বিবৃতিতে বলেন, এই বিনিয়োগ দেশটির অর্থনীতির প্রতি শক্তিশালী আস্থার প্রকাশ, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অংশীদারত্বের দৃঢ়তার বহিঃপ্রকাশও। বিশ্লেষকরা বলছেন, এই বিনিয়োগ ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে সকল ব্যবহারকারীদের জন্য iOS 26 অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। স্থানীয় সময় সোমবার স্থানীয় প্রকাশিত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটিকে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার অ্যাডাপ্টেডগুলোর একটি বলা হচ্ছে। নতুন এই অপারেটিং সিস্টেম যোগ হয়েছে আধুনিক লিকুইড গ্লাস ডিজাইন, ফোন অ্যাপে এসেছে নতুন কল স্ক্রিনিং ও হোল্ড অ্যাসিস্ট ফিচার, মেসেজিং সেবায় যুক্ত হয়েছে গ্রুপ পোল, কাস্টমস ব্যাকগ্রাউন্ড এবং আরও উন্নত ফিল্টারিং ব্যবস্থা। পাশাপাশি রয়েছে অ্যাডাপটিভ পাওয়ার মোড, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। এছাড়া রয়েছে লাইভ ট্রান্সলেশন ব্যবস্থা। তবে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর কেবল সবশেষ মডেলের আইফোনগুলোতে পাওয়া যাবে। ভোরের সময় আরও থাকছে। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনো হয়নি সমাধান। সব অভিযোগ অস্বীকার লোকমান হোসেন ভুইয়ার। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা সহ ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে ভারতের মণিপুর ও হিমাচল প্রদেশের কয়েকটি রাজ্য। কর্তৃপক্ষ জানায়, মণিপুরের ওয়াংজিং নদী ও আসামের ধানসিঁড়ি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ইম্ফল ও গোলাঘাটের বহু গ্রাম। এতে চরম বিপাকে পড়েছে বাসিন্দারা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় ভূমিধসে ঘরবাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্ববৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন এ উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 2016 সালে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI এর মধ্যে সহযোগিতা প্রোটোকল সই হলেও তেমন কার্যক্রম চোখে পড়েনি। এবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহযোগিতায় KCCI এর আমন্ত্রণে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরে যায়। মঙ্গলবার সকালে কুয়েত সিটির KCCI ভবনে বৈঠক হয় দুই দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের। আমরা এখানে কুয়েতের বিজনেস কাউন্সিল প্লাস কুয়েতি বিজনেসম্যান তাদের সাথে আজকে পার্টিসিপেট করেছি এবং তাদের প্রস্তাবনা শুনেছি। এনভায়রনমেন্ট দেখব এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে নতুন করে আমরাও ইনভেস্ট করার ইন্টারেস্টেড আছে এবং আমরা ওনাদের সাথে সহযোগিতা করব। বৈঠকে তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা। কমার্স থেকে এবং বিভিন্ন ওষুধ কোম্পানি, গার্মেন্টস কোম্পানি আমরা বিভিন্ন প্রতিনিধি দিয়েছি। আশা করি এর মধ্যে একটা পরিচিতি এবং একটা অপরের জানার পরে তো ব্যবসা শুরু হবে। আই থিঙ্ক এটা গুড রিলেশন উই আর স্টার্টিং নাও। 2016 সালে প্রোটোকলে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন ও যৌথ উদ্যোগের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে এগোয়নি। এবার নতুন করে সূচনা করতে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং কুয়েতের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি প্রোটোকল অব কোঅপারেশন স্বাক্ষরিত হয়।
দুঃখজনক হলো সত্য যে 2016 সাল থেকে 2025 এই 9 বছরের মধ্যে কোনো আমাদের বৈঠক একসাথে অনুষ্ঠিত হয়নি। তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে আমরা এই বৈঠকটি আয়োজন করতে পেরেছি এবং আমাদের মিনিস্ট্রি অফ কমার্স এখানে সহযোগিতা করেছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাস মোহাম্মদ আল উদেহ বলেন, এই বৈঠক ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতার পথ খুলে দেবে। বাংলাদেশের জন্য কুয়েতের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। আজকের বৈঠকের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও কুয়েতি ব্যবসায়ীদের সরাসরি আলোচনার মাধ্যমে নতুন সুযোগ তৈরি করা। আমরা বাংলাদেশের প্রতিনিধি দলের পাশে আছি এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা অব্যাহত রাখব। দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সীমিত হলেও নতুন প্রটোকল ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কুয়েত অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে মনে করছেন অনেকে। কুয়েতে চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত কুয়েতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের এই বৈঠকে বাংলাদেশের জন্য নতুন এক দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতের চেম্বার অব কমার্স থেকে মঈন সুমন, সময় সংবাদ। যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বাথে শুরু হয়েছে জেন অস্টেন ফেস্টিভ্যাল। বিখ্যাত সাহিত্যিক জেন অস্টেনের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। 10 দিনের এ উৎসবে অংশ নিচ্ছেন সাহিত্যপ্রেমীরা। প্রথম দিন বিশাল র্যালি বের করা হয়। চারিদিকে উৎসব মুখর পরিবেশ, সাহিত্যের রঙে নিজেদেরকে রাঙিয়েছেন দর্শনার্থীরা। চলছে সঙ্গীতায়োজন এবং ছবি তোলার পর্ব। বিখ্যাত সাহিত্যিক জেন অস্টেনের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বাথে চলছে এই আয়োজন। আয়োজকরা জানান, জেন অস্টেনকে স্মরণ করা এবং তার সাহিত্যিক অবদান উদযাপন করা এই উৎসবের মূল উদ্দেশ্য। স্থানীয়দের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটক এবং সাহিত্য ভক্তদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। প্রায় 2000 মানুষ এখানে অংশ নিচ্ছেন, যা এখন পর্যন্ত আমাদের দেখা সবচেয়ে বেশি। তারা শহরের মধ্য দিয়ে একটি নির্ধারিত পথ অতিক্রম করবেন, যা পার্কের ভেতরে এসে শেষ হয়। এটি সত্যি একটি চোখ ধাঁধানো দৃশ্য। শুধু অংশগ্রহণকারীদের জন্য নয়, পথে দাঁড়িয়ে যারা দেখছেন তাদের জন্যও একটি চমকপ্রদ দৃশ্য। জেন অস্টেন 1775 সালে জন্মগ্রহণ করেন এবং 1801 থেকে 1805 সাল পর্যন্ত বাথে বসবাস করেন। তিনি সিডনি প্লেসে থাকাকালীন বহু সাহিত্যকর্মের প্রেক্ষাপট পেয়েছিলেন। তার বাবার শেষ দিনও বাথে কেটেছে। শহরের প্রতিটি রাস্তায় তার জীবনের কিছু না কিছু স্মৃতিকে ধারণ করে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আফগানিস্তানকে হারালেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার ফোর। টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানেও আছে যদি কিন্তু। লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরা চারে। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পুড়বে বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোরের সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেহেতু সেটা হয়নি, বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে। এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাচ্ছে, কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে। যদি না হারাতে পারে, তাহলে সমীকরণটা কেমন হবে? বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে। এটাই আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ। প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে, তবুও বাংলাদেশ যেতে পারে সুপার ফোরে। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার ফোরে। দুটো সমীকরণই বেশ কঠিন।
অর্থাৎ সবথেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়, এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার 4-এর মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার 4-এ এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে, একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্য, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুর, সময় সংবাদ। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনও সমাধান আসেনি। নিরাপত্তা শঙ্কায় এদিন হাজির হননি 4 ক্লাবের মালিক দাবি করা তানভীর আহমেদ। তার পরিবর্তে পাঠিয়েছেন প্রতিনিধি। তানভীর যোগ দিয়েছেন ভার্চুয়ালি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। বুধবার 4 ক্লাবের মালিকানার বিষয়ে রায় ঘোষণা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনাল। হুমকি, অপহরণ, মারধর, ঢাকার 4 ক্লাবের মালিকানা কাণ্ডে উত্তপ্ত বিসিবি নির্বাচন। অভিযোগের তীর সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দিকে। এ ঘটনাকে কেন্দ্র করে এদিন দ্বিতীয়বারের মতো বসে বিসিবি ট্রাইব্যুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে নাবানা টাওয়ারের ট্রাইব্যুনালে শুনানিতে হাজির হয় দুই পক্ষই। নিরাপত্তা কর্মী নিয়ে আসেন তানভীরের প্রতিনিধি। এরপরে হাজির হন লোকমান হোসেন ভূঁইয়া। সোমবার নির্ধারিত প্রথম শুনানির দিন গুলশানি অপহরণের শিকার হন তানভীর আহমেদ। করা হয় মারধর। এদিনও তাকে দেয়া হয়েছে হুমকি, যার কারণে নিজে না এসে তানভীর পাঠান প্রতিনিধি। যদিও এদিনও হয়নি সুরাহা। তানভীর পক্ষের দাবি, এক পক্ষকে মালিকানা হস্তান্তর করা হলেও আরেক পক্ষ থেকে চাপ দেয়া হয় পেট্রনের জন্য। তানভীর আহমেদ উনি নিরাপত্তার কারণে আসতে পারেননি, আসতে অনাপত্তি দেওয়ার কারণে মাননীয় বিচারপতি মহোদয় ভার্চুয়ালি তাকে নিয়ে আসছেন। সোশ্যাল অর্গানাইজেশন কখনো আপনার বিক্রয় হয় না, সোশ্যাল অর্গানাইজেশন মালিকানা হস্তান্তর করা হয়। তানভীর আহমেদ 2016 থেকে 2019-এর মধ্যে এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বুঝায় নিচ্ছেন নিজের কাছে। ওনারা ক্লাবের মালিকানা দাবি করেন নাই, ওনারা দাবি করেছেন নিজেকে প্যাট্রন হিসেবে। আরেক পক্ষ লোকমান হোসেন ভূঁইয়া অস্বীকার করেছেন সব অভিযোগ। দাবি করেছেন তিনি শুধু ক্লাবগুলোর দেখাশোনার দায়িত্বে ছিলেন। যদিও বিচারকের চাওয়া অনেক কাগজই নেই লোকমানের কাছে। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নেই। ও কীভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে আমি জানি না। আমি তো এখানে ইনভলভ না, আর আমি এই ক্লাবগুলির মালিকও না। আমাকে জাস্ট ইনিশিয়ালি দেখাশোনা করার দায়িত্ব দিছে। শুনানি ডিটেলস শুনানি হয়েছে আজকের ব্যাপারটা, কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় নাই উনি। আমি মানে যেটা আপনাদের বলতে চাই, উনি যে কাগজপত্রগুলি আমাদের কাছে চাচ্ছে, কীভাবে কার থেকে আসলো, ক্লাবগুলি কিন্তু মালিকানা না। উনি চাচ্ছে মালিকানা দলিলপত্র কিছু আছে কিনা। 2019 থেকে যে কমিটিগুলি রান করতেছিল সেই কমিটির সমস্ত লিস্ট দিয়ে দিচ্ছি। 2021-এ যারা কাউন্সিলর সেই লিস্টটা ওনাকে দিয়েছি আমি। এবং উনি আমাদের বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি তো এটা আমার কাছে না, এই মুহূর্তে দেওয়া যাবে না, সময়ও নাই। বিসিবি নির্বাচন ঘিরে এই অচল অবস্থা নতুন শঙ্কার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। ক্লাব মালিকানা প্রশ্নে তৈরি এই দ্বন্দ্ব কোন দিকে গড়ায় তার উত্তর মিলবে বুধবার ট্রাইব্যুনালের রায়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের সম্ভাবনা আরও ঘনীভূত হলো। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করানোয় সালমান আঘারা বয়কট করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। এশিয়া কাপে পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে সৃষ্টি হলো নতুন ধোঁয়াশা। আর কিভাবেই বা প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান? সবকিছুই যখন প্রতিকূলে তখন স্বেচ্ছায় নির্বাসন নেওয়া ছাড়া আর উপায় কি? ভারতের আধিপত্যে এতটাই কোণঠাসা ওরা যেন ক্রিকেটটাই খেলছে বিসিসিআই এর অনুগ্রহে। চলমান এশীয় কাপেও যে তাই চলছে। আইসিসি সবসময় ভারতকে ফেভার দেয়, যার ব্যতিক্রম হয়নি এশিয়া কাপেও। ম্যাচ রেফারির পক্ষপাতমূলক আচরণের বিচার করেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ।
পিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে আরও বড় হুমকি। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে ইউএইর বিপক্ষে মাঠেই নামবে না পাকিস্তান, যার মানে দাঁড়ায় এশিয়া কাপ থেকে মেন ইন গ্রিনের বিদায়। কারণ এক জয় আর এক হারে পয়েন্ট টেবিলে ওদের অবস্থান নড়বড়ে। ইউএই ম্যাচ বয়কট করলে সালমান আঘারা এলিমিনেট হবে অবধারিতভাবে। পাকিস্তানের শক্তির জায়গা কেবল এই এক জায়গাতেই। ওরা যদি সুপার 4 নিশ্চিত করে তবে সেখানেও হবে ভারতের বিপক্ষে ম্যাচ, যেটা এসএসির অর্থ উপার্জনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সুতরাং আর্থিক ক্ষতি ঠেকাতে হয়তোবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পাকিস্তানকে টুর্নামেন্টে ধরে রাখতে। ঠিক এই মুহূর্তে উভয় সংকটে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানকে খুশি করতে শেষ মুহূর্তে যদি আইসিসি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেয় তাহলে বিরাগ ভাজন হবে বিসিসিআই, কারণ এতে কৌশলগতভাবে পিসিবির কাছে পরাজয় হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার। এস.এম. ইকবাল, সময় সংবাদ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আসন্ন এশিয়ান গেমস ও সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে বস। এছাড়া পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও ইতিবাচক সাড়া দিয়েছে তিনি। এদিকে দলে শৃঙ্খলার বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তাবিথ আউয়াল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সম্ভাবনা ছিল অনূর্ধ্ব 23 ফুটবল দলেরও, কিন্তু ভিয়েতনাম অ্যাসাইনমেন্টে পাশ করতে পারেনি মোরসালিন জায়ান ফাহমেদুলরা। সম্ভাবনাময় দল নিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাছাই পর্ব থেকে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ভিয়েতনামে দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন তিনি। ব্যর্থতার কারণ হিসেবে স্বল্প প্রস্তুতিকে দায়ী করছেন অনূর্ধ্ব 23 দলের টিম ম্যানেজার। ছিল না কোনো নির্ধারিত কোচিং প্যানেল। তবে আসন্ন এশিয়ান গেমস এবং সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি। পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও দিয়েছেন ইতিবাচক সাড়া। ম্যাচগুলি কেন খারাপ খেলছি বা ভিয়েতনামের সাথে আমরা খারাপ খেলছি কেন, এগুলি নিয়ে উনি আপসেট। নেক্সট আমাদের যে 23 আছে এশিয়ান গেমস এবং সাব, এটার জন্য ডে 1 মানে এখন থেকে কাজ করতে হবে সেটা বলে দিচ্ছে আর কি। কোন টিমটা দিবেন, কোচিং স্টাফ কে থাকবে, কোচ কে থাকবে, গোলকিপার কোচ কে থাকবে, এটা এখন থেকে দেন। তখন উনি সাথে সাথে এগ্রি করে বলছে তাহলে আপনি জাস্ট 2 দিনের মধ্যে একটা রিপোর্ট দেন লিখিত আকারে। অনূর্ধ্ব 23 দলের শক্তিমত্তা বাড়াতে বাফুফের প্রবাসীদের নিয়ে ট্রায়াল পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। তবে স্কোয়াডে জায়গা করে নিতে সবার জন্য রাখা হবে নির্ধারিত পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে খেলোয়াড় নির্বাচনের প্ল্যাটফর্ম হিসেবে নিতে চায় না বাফুফে। অবশ্যই আমরা যে প্যানেলটা পাবো এটা নিয়ে আমরা ওটা যাচাই করে দেখবো অ্যাকচুয়ালি ওখানে কি ছিল বা কেমন আছে। দেখেন আমরা জাস্ট এবার একটাই কথা বলতে চাই, আমি যদি এখানে থাকি ওই জাস্ট ফেসবুকে হাইপ উঠছে এরকম প্লেয়ার আমি আনবো না। আমি আনবো, যদিও আনি সে আসবে, সে পরীক্ষা দিতে হবে। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে বেশ সমালোচিত হয়েছেন প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এতে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান টিম ম্যানেজার। তবে ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন তাবিথ আউয়াল। তাকে কেন চেঞ্জিং করানো হয়েছে এই জন্য সে রাখছে, কারণ এই ব্যাপারে আমরা ওর সাথে বসছি, মাঠেই বসি, শাস্তিটা আমরা আমাদের মধ্যে দিচ্ছি। বাট দেখেন অবশ্যই এটা আমাদেরকে প্রেসিডেন্ট এখন শুধু কারো ব্যাপার নাম স্পেসিফিক ব্যাপার না, উনি এখন জাস্ট ডিসিপ্লিন ইস্যুতে একটা কথা খুব কড়াভাবেই বলছে, যদি কেউ কোনো ধরনের বেয়াদবি বা কোনো ধরনের কিছু করে বড় শাস্তি মানে আমাদেরকে নিয়ে নিতে বলছে। আর যদি আমরা নিতে না পারি ওনাকে রিপোর্ট দেওয়ার জন্য নিয়ে দেওয়ার জন্য। আগামী 2 দিনের মধ্যে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজমেন্ট। শাস্তি পাই নাই সেটা আপনারা কেমনে বলবেন, শাস্তি পাইছে না পাইছে সেটা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিয়ার নিয়ে মতবিরোধে রাজনীতির মাঠে উত্তাপ। আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা, বলছেন জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ, বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষাই চ্যালেঞ্জ। রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য বিনিয়োগে বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। 1 বছরে বন্ধ বিজিএমইএর 154 কারখানা, বেকার 1.5 লাখ শ্রমিক। অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার শঙ্কা, রাজনৈতিক সরকার ছাড়া বাড়বে না কর্মসংস্থানের সুযোগ, বলছেন উদ্যোক্তারা। এই ছিল ভোরের সময়। সকালের সময়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত।
ধন্যবাদ দোলনা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।